নমস্কার। আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে আমি 2026 সালের যে সমস্ত ব্যাংক এক্সামগুলো রয়েছে তার কমপ্লিট রোড ম্যাপটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব এবং তোমাদের প্রিপারেশনটা ঠিক কীভাবে হবে, কীভাবে করা উচিত, তার একটা কমপ্লিট রোড ম্যাপ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, শুধুমাত্র এক্সামের কথাই নয়, এক্সামের পাশাপাশি তোমাদেরকে আমি তোমাদের প্রিপারেশানটার কী হওয়া উচিত, প্রিপারেশানের কী স্ট্র্যাটেজি হওয়া উচিত, সেগুলো নিয়ে আমি ডিটেল আলোচনা করব। দেখো, প্রথমেই একটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমরা ইতিমধ্যে প্রত্যেকেই আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখে নিয়েছো মোটামুটি কখন কোন সময়ে পিও বলো, তারপরে ক্লারিক্যাল বলো বা তোমাদের আরআরবি পিও, আরআরবি ক্লার্ক, এদের প্রিলিমিনারি এক্সামিনেশান এবং তার পাশাপাশি মেন্স এক্সামিনেশান কবে কবে হবে তার একটা কিন্তু তোমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা ডেট, একটা প্রাথমিক যে ডেট সেটা সম্পর্কে তোমরা মোটামুটি প্রত্যেকেই জানো। তো তাহলে সেটা লক্ষ্য করবে যে তোমরা সেটা যদি জেনে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে প্রথমে পিও হচ্ছে প্রিলিমিনারি, তারপরে ক্লারিক্যাল থাকছে মানে সিএসসি যেটাকে বলা হচ্ছে, তারপরে আরআরবি পিও আছে, আরআরবি ক্লার্ক রয়েছে। তো এই চারটে এক্সাম মোটামুটি তোমাদের ডেট তোমরা কনফার্ম জেনেই আছো প্রায়। যদি কোনো রকম কোনো প্রবলেম না হয়, ঠিক আছে, সমস্ত কিছু যদি স্বাভাবিক থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই চারটে এক্সামের মোটামুটি একটা কনফার্ম ডেট তোমরা পাচ্ছ। এরপরে আসছি এসবিআই পিও, এসবিআই ক্লার্ক। রিসেন্টলি আমি দেখলাম যে আরবিআই অ্যাসিস্ট্যান্টের কিন্তু তোমার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য তারা টেন্ডারও বের করেছে, টেন্ডার একটা বেরিয়েছে। তো তাহলে 6টা এক্সাম, তার পাশে 7 নম্বর এক্সামটা হচ্ছে আরবিআই অ্যাসিস্ট্যান্ট। এরপরে যদি আরও কিছু এক্সাম আসে ইন্স্যুরেন্সের, তাহলে সেই এক্সামগুলো থাকবে। তো তাহলে তোমাদের এই একটা সময় তোমরা বুঝতে পারছো যে যখন এক্সাম এখনও শুরু হয়নি, যখন শুরু হবে তখন কিন্তু একটা বিশাল রকম চাপ কাজ করবে। আমি আজকে এই ভিডিওতে আমি বলে রাখছি, তোমরা মিলিয়ে নিও। যখন এক্সামগুলো পরপর শুরু হতে মানে যখন করবে আর কি, এক্সামগুলো শুরু করবে, যখন পরপর এক্সামগুলো শুরু হবে তখন তোমরা দেখবে যে তোমরা মানে একদম পাজলড হয়ে যাবে। এমন একটা সিচুয়েশান তৈরি হবে যে কোনো একটা এক্সামের প্রিলিমিনারি থাকছে, তো তারপরে কোনো একটা পোস্টের মেন্স থাকছে, হয়তো কোনোটার ইন্টারভিউ থাকছে, হয়তো তার পরের দিন গিয়ে প্রিলিমিনারি এক্সামিনেশন দিচ্ছ অন্য একটা এক্সামে। তো এই সমস্ত বিষয়গুলো পরপর যখন থাকবে তখন কিন্তু একটা কঠিন সিচুয়েশান তৈরি হবে। তো সেই সিচুয়েশানটা হ্যান্ডেল করার জন্য তোমাকে এখন থেকেই তার জায়গাটা তৈরি করতে হবে। যে আমি প্রথমেই বললাম ভিডিও শুরুতে যে প্রিপারেশনের রোড ম্যাপ, তো প্রিপারেশনটা কীভাবে তোমরা নেবে সেটার কথাই বলবো। দেখো, যে বিষয়টা তোমাকে ভাবতে হবে সেটা হচ্ছে, প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশান আর একটা মেন্স এক্সামিনেশান, ঠিক আছে, এবং অফিসারদের জন্য ইন্টারভিউ। তো প্রিলিমিনারি আর মেন্স এই দুটো বিষয়কে তুমি যদি ভাবো আর কি, প্রিলিমিনারির কথা ভাবো আর একটা মেন্সের কথা ভাবো, তাহলে তোমাকে দেখতে হবে তোমার এই দুটো এক্সামের জন্য যেটা জরুরি সব থেকে সেটা হচ্ছে চ্যাপ্টার সম্পর্কে, তোমার যে টপিকগুলো রয়েছে সেই সম্পর্কে তোমার ডিটেল ধারণা তৈরি করা, তারপরে প্র্যাকটিস, ঠিক আছে। তোমার থিওরি পোর্শনটা কমপ্লিট করা, তারপরে প্র্যাকটিস। তো তুমি থিওরি পোর্শনটাকে কমপ্লিট করো আগে, তুমি টপিক সম্পর্কে, তোমার চ্যাপ্টার সম্পর্কে প্রাথমিক ধারণাটা রেডি করে নাও, তারপরে তুমি চলে আসো প্র্যাকটিসে। এই প্র্যাকটিসটা যে বেস হবে সেটা প্রিলিমিনারি ওরিয়েন্টেড কখনো হবে, কখনো মেন্স ওরিয়েন্টেড হবে। দিনের কিছু সময় যখন তুমি পড়াশোনা করছো, যখন প্র্যাকটিসে ঢুকবে, তখন তোমাকে প্রিলিমিনারি ওরিয়েন্টেড কিছুটা প্র্যাকটিস করতে হবে, কিছুটা মেন্স প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র আমি প্রিলিমিনারির জন্য প্র্যাকটিস করলাম, মেন্সের জন্য করলাম না, তাহলে কিন্তু হবে না। কারণ যখন তোমার পরপর এক্সামগুলো হবে না, তখন কিন্তু আলাদা করে সময় পাবে না। তাই জন্য যেই প্র্যাকটিস যখন ঢুকবে সেটা এখন থেকেই করো। আর যারা একদম বেসিক রয়েছে, মানে যারা একদম জিরো লেভেলে রয়েছে, যাদের শুরু করলে হয়মাত্র প্রিপারেশান নেওয়াটা, তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব, সেটা 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক,
মধ্যে সিলেবাসটা কমপ্লিট করে নেয়। কারণ ব্যাঙ্কিংয়ের একটা জিনিসই সুবিধার, সেটা হচ্ছে সিলেবাসটা খুব লিমিটেড, আনলিমিটেড কিছু নেই। লিমিটেড কোন জায়গাটা লিমিটেড না, ম্যাথস মানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলো, রিজনিং বলো, ইংলিশ বলো, মানে ইংলিশের কিছু টপিক থাকে, মানে ইংলিশে তোমাকে পড়তে হবে, কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে সেটা আলাদা ব্যাপার, সেটা বলছি আমি পরে। কিন্তু এর সিলেবাসের জায়গাটা মানে টপিকটা খুব লিমিটেড, ঠিক আছে। আর দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের তো কোনো লিমিটেশন নেই, কোনো কিছু নেই, ঠিক নেই, ঠিকানা নেই, সেগুলোর তোমাকে রোজ পড়ে যেতে হবে। তো আমি কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাসটা বাদ দিয়ে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস বলো, রিজনিং বলো, ইংলিশ বলো, ম্যাথস বলো, এদের কিন্তু একটা লিমিটেড তোমার সিলেবাস আছে। তাই জন্য যারা একদম জিরো লেভেল থেকে শুরু করছো তাদের মেন টার্গেট হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তোমার থিওরি পোর্শনটাকে শেষ করা, ঠিক আছে। সেটা তুমি অনলাইনে কোথাও থেকে পড়তে পারো, বা বই কিনে তুমি পড়তে পারো, যেটা তোমার সুবিধা মনে হবে, বা অফলাইনে কোথাও ক্লাস করতে পারো, সে যেটা তোমার সুবিধা বলে মনে হবে তোমরা সেটাই করো, ঠিক আছে। তোমাকে তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করতে হবে। সিলেবাস কমপ্লিট করে নিয়ে যত তাড়াতাড়ি প্র্যাকটিসে ঢুকবে, সেখান থেকে শুরু হবে তোমার আসল জার্নি, ঠিক আছে। কারণ প্র্যাকটিস তোমাকে অনেক কিছু দেবে। প্র্যাকটিস তোমাকে স্পিড দেবে, প্র্যাকটিস তোমাকে অ্যাকুরেসি দেবে, প্র্যাকটিস তোমাকে এক্সাম হলের সিচুয়েশানটা বলার চেষ্টা করবে, প্র্যাকটিস তোমাকে এক্সাম হলের প্রেশারটা বলার চেষ্টা করবে। তো এই সমস্ত কিছু তোমরা মানে প্র্যাকটিস থেকেই পাবে। প্র্যাকটিস থেকে তোমার মক টেস্টের ধারণা তৈরি হবে, প্র্যাকটিস থেকে তোমার মক টেস্টের স্কোর ইমপ্রুভ করার জায়গা তৈরি হবে, সমস্ত কিছু এই প্র্যাকটিস। তাই জন্য আমি মানে ব্যাঙ্কিং এক্সামে সিলেবাস কমপ্লিট করার থেকেও সিলেবাস কমপ্লিট করার পরেই যেটা দরকার সেটা হচ্ছে হিউজ পরিমাণে প্র্যাকটিস। তো এই বিষয়টাকে মাথায় রেখে তোমরা আগামীর পড়াশোনাটা শুরু করো। এবার ভিডিওর মেন টপিকটাতে ঢুকবো, সেটা হচ্ছে প্রিপারেশনের রোড ম্যাপ। যারা একদম জিরো লেভেল, বিগিনার লেভেল, তাদের কথা আমি একটু আগেই বললাম, তাদের কথা আমি নতুন করে বলছি না। কিন্তু যাদের প্রিপারেশন হয়তো 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে, তারা কি করবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যাদের কিছুটা থিওরি কমপ্লিট হয়েছে বিভিন্ন সাবজেক্টের, কোয়ান্ট হতে পারে, রিজনিং হতে পারে, ইংলিশ হতে পারে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা এখন থেকে প্র্যাকটিসের মধ্যে ঢোকার চেষ্টা করো। তোমাদেরকে প্র্যাকটিসে এখন থেকেই ঢুকতে হবে। যে আমি এই ধারণা থেকে বেরিয়ে আসো যে আমার আগে ফুল চ্যাপ্টার, সমস্ত চ্যাপ্টার রিজনিংয়ের যা যা বিষয় আছে সেগুলো কমপ্লিট করব, তারপরে আমি প্র্যাকটিসে ঢুকবো। তা নয়, তা করলে কিন্তু হবে না। তুমি ধরো পাজেলের কিছু কিছু টপিক তুমি জানো, ঠিক আছে, বা তুমি ধরো ব্লাড রিলেশনটা জানো, বা ইনইকুয়ালিটি জানো, বা এইটুকু জানো, আর বেশি কিছু তুমি জানো না, তাহলে তুমি কি করবে? তাহলে তোমাকে করতে হবে এইগুলোকে তো ধরে ধরে তোমাকে টপিক ওয়াইজ ধরে ধরে প্র্যাকটিস তো করতেই হবে। তার পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে মিক্সড কোশ্চেন। সেটা এখন থেকেই করা শুরু করো। কেন? কারণ ধরো তুমি যে টপিকগুলো তোমার থিওরিতে কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমার করতে সমস্যা হবে না, কিন্তু যেগুলো তুমি জানো না সেগুলো তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তুমি শিখতে পারবে, ঠিক আছে। তাই জন্য বলবো রিজনিং বলো, কোয়ান্ট বলো, রিজনিং জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের এই মেন্টাল যে এবিলিটিটা রয়েছে সেখান থেকে কিন্তু মানুষ করতে পারে। রিজনিংয়ের সমস্ত কিছু জিনিস কিন্তু আমরা ছোটোবেলা থেকে শিখে আসি না, কিন্তু আমাদের যে বেসিক যে সেন্স রয়েছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। তাই জন্য রিজনিংটাকে বলবো যে যেটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে সেটাতে প্র্যাকটিস করবেই, সাথে মিক্সড কোশ্চেনটাও প্র্যাকটিস করো। এবার কোয়ান্টের কথায় আসি। কোয়ান্টের ক্ষেত্রে কী হবে? দেখো, কোয়ান্টের এমন বিষয়গুলো, এমন টপিকগুলো রয়েছে সাধারণভাবে আমরা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডে বা আরেকটু বেশি যদি বলা হয় হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বা ক্লাস 12 পর্যন্ত আমরা যে ম্যাথসটা করে এসেছি সেইখান থেকে কিন্তু সেইখানকারই বেশিরভাগ প্রশ্ন কিন্তু ব্যাঙ্কিং এক্সামে থাকে। এবার অনেকে আমাকে বলবে যে স্যার আমি তো ক্লাস 12-এ আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ডের ছিলাম, ঠিক আছে, আমার পক্ষে তো সম্ভব নয় 12-এর ম্যাথস। দেখো, 12-এর ম্যাথস লেভেলের ম্যাথস কিন্তু খুব অল্প পরিমাণ থাকে, ঠিক আছে। হয়তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা 11-12-এ গিয়ে প্রবাবিলিটি শিখেছিলাম, ঠিক আছে। আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, তো সে কারণে আমি 11-12-এ প্রবাবিলিটি জানতাম।
তার আগে আমি প্রবাবিলিটি জানতাম না, তাই জন্য আমি সেই জিনিসটা ক্লাস 12-এর বেসিসে বলছি। এবার কি কোনো আইসিএসসি বোর্ডেরও আমি দেখেছি অনেক জায়গায়, বা সিবিএসসি বোর্ডের আমি অনেক জায়গায় শুনেওছি যে তাদের নাকি প্রবাবিলিটিটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডেই তারা করেছে, ঠিক আছে, তাই জন্য এই মাধ্যমিকের কথা বললাম। তো তুমি যদি মনে করো যে একটা দুটো চ্যাপ্টার বাদ দিয়ে যে চ্যাপ্টারগুলো রয়েছে, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, পার্সেন্টেজ, সিম্পলিফিকেশান, এই টপিকগুলো আমরা সাধারণভাবেই মাধ্যমিক স্ট্যান্ডার্ডে করে থাকি, ঠিক আছে। তো সেইভাবে যদি দেখা যায় তাহলে তোমাদের এই বিষয়গুলো কিন্তু প্রথম থেকেই হয়ে যাবে, ঠিক আছে। তাই জন্য বলবো যে তোমরা এইগুলো যেহেতু পড়ে আসছো, হয়তো তোমার এখন হয়তো থিওরিটিক্যালি তোমার হয়তো বা চ্যাপ্টার ওয়াইজ তোমার হয়তো কমপ্লিট হয়নি, কিন্তু যেহেতু তুমি আগে পড়েছো সেই জন্য এখন মানে কাজটা করাটা, প্র্যাকটিস করাটা সহজ হবে। তো এই বিষয়টাকে মাথায় রাখো, দিয়ে বলবো এখন থেকে তোমরা কোয়ান্টের জন্য প্র্যাকটিস করো। আর ইংলিশ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, ইংলিশ যত পড়বে তত শিখবে। ইংলিশ যত তুমি পড়তে পারবে, নিউজ পেপার বলো, যত কিছু তোমার মাথায় তুমি নিতে পারবে ততই তোমার শেখা যাবে। তাই ইংলিশটাকে কিন্তু ল্যাঙ্গুয়েজের মতো করে পড়তে হবে, ওখানে মুখস্থ করে কিছু চলবে না, ঠিক আছে। তোমাকে মানে প্যারাগ্রাফ বলো বা একটা লাইন বলো, একটা সেন্টেন্স বলো, সেটা বোঝার ক্ষমতাটা তোমাকে তৈরি করতে হবে ব্যাঙ্কিংয়ের ইংলিশের জন্য। আমি যেটা প্রতি ভিডিওতে যখন ইংলিশের কথা হয় তখন আমি এই কথাটা বলি, ঠিক আছে। তো আজকের ভিডিও তাই বলবো যে পড়ার অভ্যাসটাকে তৈরি করে, যাদের ইংলিশের পড়ার অভ্যাস নেই, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই বিষয়টাকে মাথায় রাখতেই হবে, ঠিক আছে। এটা গেল ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে। কম্পিউটারের ক্ষেত্রে কি, কম্পিউটারের খুব লিমিটেড তোমার চ্যাপ্টার রয়েছে ফর আরবি জন্য, আরবিআই অ্যাসিস্ট্যান্টের জন্য যেটা কম্পিউটার থাকে। তো সেই কারণে বলবো তোমরা সেই থিওরিটা শেষ করে প্র্যাকটিসে ঢোকো। তো এটা ছিল ওভারঅল। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদেরকে পড়তে হবে, তারপরে প্রশ্ন উত্তর করতে হবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নতুন করে আমি এই ভিডিওতে বলছি না, আমি এটা আলাদা করে বলবো। আর ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের জন্য তোমাদেরকে এখন থেকে চ্যাপ্টার ধরে পড়ে নাও, কী কী রয়েছে না রয়েছে তোমরা পড়বে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস রিলেটেড কোনো ভিডিও তোমাদের চাই কি, ঠিক আছে। কোনো টপিকের হতে পারে যে কী হয় ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস কোথা থেকে পড়বে, সেই রিলেটেড কোনো ভিডিও তোমাদের চাই কি না, এটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তোমরা, তাহলে আমি সেই রিলেটেড একটা অবশ্যই ভিডিও বানাবো। শুধুমাত্র সেটা টপিক থাকবে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস। আর ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের কোনো চ্যাপ্টার যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা তোমরা অবশ্যই জানাবে আমাকে, আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।